নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সমাস। দেখো, সমাস প্রত্যেকটা পরীক্ষাতে পিএসসি বলো, পিএসসি, এসএলএসটি, যে কোনো পরীক্ষাতেই সমাস আসেই, কিছু না কিছু সমাস থাকে দু চারটে করে। তাই তোমরা সঙ্গে থাকো এবং কিছু কিছু দেখো নতুন জিনিস পাবে, সেগুলোকে এনজয় করো এবং খাতায় তুলে নাও। আমার মনে হয় তোমাদের উপকার হবে। চলো শুরু করি 15 থেকে। দেখো, 15 এর আগে আমি 15টা কোশ্চেন আলোচনা করেছি। তাই যারা এই ক্লাসটা দেখার পরে যদি মনে হয় যে আরো আগের 15টা কোশ্চেন আমি দেখবো, তারা পার্ট 1টা দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। চলো শুরু করি। এটা ওখানেই ছিল। নিচের কোন সমাজকে প্রাচীন সমাজ বলে? প্রাচীন সমাজ একদেশী তৎপুরুষকে, ষষ্ঠী তৎপুরুষকে, উপপদ তৎপুরুষকে, না অধিকরণ তৎপুরুষকে? দেখো, প্রাচীন সমাজ বলা হয় উপপদ তৎপুরুষকে। উপপদ, ওই যে কৃদন্ত পদ থাকে বলে উপপদ তৎপুরুষে, তাই একে প্রাচীন সমাজ বলা হয়। নেক্সট দেখো, লুচি ভাজা সমাস, ওটা সমাস হবে। সমাসবদ্ধ পদ্ধতিতে কোন কোন সমাসের প্রভাব দেখা যায়? দেখো, লুচি ভাজা একটা খুব গুরুত্বপূর্ণ সমাস। এতে বিভিন্ন প্রকার সমাসের প্রভাব দেখা যায়। দেখো, উপপদ তৎপুরুষ, কর্মতৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারায়, না সবগুলি? দেখো, এখানে উত্তর সবগুলি হবে, কারণ আমি ব্যাখ্যা করে বলছি। উপপদ তৎপুরুষ। দেখো, লুচি ভাজে যে, লুচি ভাজে যে, এটা উপপদ তৎপুরুষ। সেই ব্যক্তিটা বামন বা রাঁধুনি, যাই বলুন না কেন, বামন। কর্ম তৎপুরুষে কি হয়? লুচিকে ভাজা। বহুব্রীহিতে কি হবে? লুচি ভাজে যাহাতে, এটা বহুব্রীহি, মানে কড়াই টড়াই যেটা বোঝায় সেটা। কর্মধারায় ভাজা যে লুচি, ভাজা যে লুচি। দেখো, এই যে ভাজা শব্দটা পরে আছে, কিন্তু এটা পূর্ব পদে ব্যবহার ব্যবহার করা হলো। তাই এই ধরনের যদি কোনো পদকে দেখতে পাও, তাকে বলা হয় সুপসুপা বা সহসুপা সমাস। সুপসুপা বা সহসুপা সমাস। পূর্বপদ, যেমন পূর্বাহ্ন, পূর্বে, অন্যের পূর্বে, এই ধরনের যদি পরপদটা পরে থাকে কিন্তু সেটা আগে উচ্চারিত হয়ে যায়, তাকে বলা হয় সুপসুপা বা, যেমন পূর্বপদের পরনিপাত হলে তাকে বলা হয় সুপসুপা বা সহসুপা সমাস। এই কথাটা মনে রাখবে। আর কর্মধারায় এই ভাজা যে লুচি, এটা কর্মধারায় সমাস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এতগুলো সমাস এই শুধু লুচি ভাজা থেকেই হয়। এবার চলো নেক্সট। এই এই যে এই নতুন নতুন ধরনের কিছু নাম, সুপসুপা সমাস, প্রাচী সমাস, এটা সব প্রথম পার্টে আলোচনা করা আছে, ফার্স্ট পার্টে আলোচনা করে, পার্ট 1। এটা তোমরা দেখে নাও। আর ক্লাসটা ভালো লাগলে আমি বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের নতুন নতুন জিনিস কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমরা পাবে। তাই সেগুলো যদি মিস না করে দাও, ক্লাসটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। চলো নেক্সট। উপপদ তৎপুরুষ সমাসে কৃদন্ত পদের অবস্থান কোথায়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু দেখো সহজ প্রশ্ন, কিন্তু অনেকে গুলিয়ে ফেলতে পারো। যে এই কৃদন্ত পদের অবস্থান কোথায় হয়? ধাতুর পূর্বে, উপপদের পূর্বে, না উপপদের পরে, না ধাতুর পরে? দেখো, ধাতু নিজেই হচ্ছে কৃদন্ত পদ, তাই এটা ধাতুর পূর্বে হবে না, উপপদের পূর্বেও হবে না। উপপদের পূর্বে পূর্বে আর কিছু হয় না। ধাতুর পূর্বেই উপপদটা বসে। ধাতুর পূর্বে উপপদ। কৃদন্ত পদের গঠনটা এরকম: উপপদ, উপপদ প্লাস ধাতু প্লাস প্রত্যয়। এইটা হচ্ছে উপপদ তৎপুরুষের গঠন। তাহলে ধাতুর পূর্বে হবে না, ধাতুর পূর্বে উপপদ বসে। উপপদের পূর্বে তো আর কিছুই নেই, এখানে কিন্তু কিছু বসবে না। তাই এটা ধাতুর পরেও নয়, এটা উপপদের পরে। এই যে সঠিক অ্যান্সার, উপপদের পরে
ধাতু বা এই কৃদন্ত পদ মানে হচ্ছে ধাতু থেকে নিষ্পন্ন যে পদ, ধাতু প্লাস প্রত্যয়, এই দুটো মিলে কৃদন্ত পদ গঠিত হয়। তাহলে কিভাবে কৃদন্ত পদ? এই ধাতু আর প্রত্যয় মিলে কৃদন্ত পদ গঠিত হয়, তাই এটার অবস্থান কোথায়? উপপদের পরে। কিন্তু যদি কোশ্চেনটা ঘুরিয়ে আসে যে উপপদের অবস্থান কোথায়, তখন ধাতুর পূর্বে হবে। পূর্বে উপপদের অবস্থান, উপপদের অবস্থান। নেক্সট দেখো, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের ও, এটা তো বলে দিলাম, তাহলে ধাতুর পূর্বে হবে সঠিক অ্যান্সার। উপপদ তৎপুরুষ সমাসে কোন ধরনের বিশেষ প্রত্যয় যুক্ত হয়? সংস্কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়, বাংলা প্রত্যয়। দেখো এই কোশ্চেনটা যেন গুলিয়ে ফেলো না, খুব ভালো কোশ্চেন, ভালো করে পড়ো। উপপদ তৎপুরুষ সমাসে কোন ধরনের বিশেষ প্রত্যয় যুক্ত হয়? যেমন পঙ্কজ, দেখো বলতে পারবে না, পঙ্ক, জন ধাতু আছে, যোগ ড প্রত্যয় আছে, পঙ্কজ, পঙ্কজ আর লিখলাম না। এইবার বলো, এই যে প্রত্যয়টা কি প্রত্যয়? দেখো ধাতুর পরে যদি কোনো প্রত্যয় ব্যবহৃত হয়, সেটা অবশ্যই কৃত প্রত্যয় হবে, সংস্কৃত প্রত্যয় হবে না। কিন্তু এটা কিন্তু হবে না। সংস্কৃত প্রত্যয়েও আহ, তোমার কি বলে শব্দ প্রত্যয় আছে, যেমন গঙ্গা যোগ স্নেহ, গাঙ্গেয়। সংস্কৃত প্রত্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর সংস্কৃত কৃত, আর সংস্কৃত তদ্ধিত। এটা মাথায় রাখবে, সংস্কৃত কৃত আর সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, যেগুলো শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়, যেমন গঙ্গা যোগ স্নেহ, ঋষি যোগ স্নিগ্ধ, হ্যাঁ, লোক যোগ স্নিগ্ধ, লৌকিক, এই ধরনের প্রত্যয়গুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়, যেগুলো শব্দের পরে যুক্ত হয়। এটা মাথায় রাখবে। তাহলে কি উত্তর হলো সঠিক? কৃত প্রত্যয়। নেক্সট দেখো, নং তৎপুরুষ সমাসে কোন পদের প্রাধান্য? এখন নং তৎপুরুষ সমাসে পূর্ব পদের প্রাধান্য, উত্তর পদের প্রাধান্য, তৃতীয় পদের প্রাধান্য, উভয় পদের প্রাধান্য। তৎ নং তৎপুরুষ আর তৎপুরুষ, ও তৎপুরুষ হবে, তৎপুরুষ একই কথা। তাহলে তৎপুরুষ সমাসে যে পদের প্রাধান্য, কোশ্চেনটা একটুখানি ঘুরিয়ে দেওয়া আছে, তোমরা যাতে গুলিয়ে না ফেলো পরীক্ষার হলে, সেই জন্যই ঘুরিয়ে ঘুরিয়ে করানো আছে। পরীক্ষার হলে কিন্তু এগুলো ভুল হয়ে যাবে। নং তৎপুরুষ সমাসে বা কোন পদের প্রাধান্য সেটাই মনে আসবে না তখন। পরীক্ষার হলে বিশাল চাপ থাকে, তোমরা পরীক্ষা যখন দেবে বুঝতে পারবে। দেখো, নং তৎপুরুষ সমাসে কোন পদের প্রাধান্য? এটা অবশ্যই উত্তর পদের প্রাধান্যই হয়, কারণ তৎপুরুষ সমাসে তো উত্তর পদের প্রাধান্যই থাকে। আর পূর্ব পদের প্রাধান্য, পূর্ব পদের প্রাধান্য পায় কোন সমাসে? কমেন্ট সেকশনে জানাও, যারা উত্তরটা জানো তারা জানাও, আমি তাদের সঠিক অ্যান্সার হলে হার্ট দিয়ে দেবো, হার্ট দিয়ে দেবো। নেক্সট, নং তৎপুরুষ সমাসে নং অব্যয়টি কোন অর্থে প্রযুক্ত হয়? দেখো, না অর্থে, নহে অর্থে, নয় অর্থে, সবগুলি। না, উপরের প্রথম দুটি। দেখো, এই নং তৎপুরুষ সমাসে এই না অর্থেও প্রযুক্ত হয়, নহে অর্থেও প্রযুক্ত হয়, কিন্তু নয় অর্থে প্রযুক্ত হয় না। যেমন আমি একটা উদাহরণ দিই, আময়, আময়, নয় ময়, ময় মানে অসুস্থ, হ্যাঁ। তারপরে তোমার এটা দেখো, বিধবা, নেই, ধব যার, মানে স্বামী একদমই নেই, মানে মৃত, কিন্তু আমায় নয় ময়। তারপরে বেটাইম, নয় টাইম, এই ধরনের মানে না অর্থে বা নহে অর্থে প্রযুক্ত হয়। তাহলে উপরে দুটি সঠিক অ্যান্সার। এবার কর্মধারায় সমাস থেকে দেখো কিছু এমসিকিউ আছে। কর্মধারায় সমাস কোন সমাসের উদাহরণ? দেখো, কর্মধারায় সমাস কোন সমাসের উদাহরণ, মানে কর্মধারায় সমাসটাকে ব্যাখ্যা করলে কি পাবো?
কর্ম ধরে যে বা কর্ম ধারণ করেন যিনি তাকে বলা হয় কর্মধারায়। তাহলে তৎপুরুষ উপপদ তৎপুরুষের উদাহরণ এটা। তৎপুরুষ যে সমাসের উদাহরণ, দেখো তৎপুরুষ যে সমাসের উদাহরণ তৎ যে পুরুষ, তাহলে তৎ যে পুরুষ এটা কর্মধারয় সমাসেরই উদাহরণ হবে। এবার দেখো আবার তার পুরুষও হতে পারে, তার পুরুষও হতে পারে সম্বন্ধ তৎপুরুষ, ঠিক আছে, এটা সম্বন্ধ তৎপুরুষও হতে পারে। এবার দেখো কর্মধারায় আবার এখানে কর্ম ধরে যে বা কর্মকে ধারণ করে যিনি উপপদ তৎপুরুষ তো হলোই, আবার এখানে যে যে করে সেই ধরে, এখানে আবার কিন্তু কর্মধারায় সমাসটা কর্মধারায় সমাসেরই উদাহরণ হবে, এটা কিন্তু এটারই উদাহরণ হবে। কর্ম ধারণ করে যে তাকে বলা হয় কর্মধারায়, এটাও হবে তৎপুরুষ সমাসের উদাহরণ। একটা সমাস অনেক ধরনের সমাস হতে পারে, যেমন পণ্ডিত মূর্খ, পণ্ডিত ও মূর্খ হতে পারে, পণ্ডিত অথচ মূর্খ হতে পারে। লুচি ভাড়া দিয়ে প্রথম যে সমাসটা সেটা দিয়ে বোঝালাম, চারটে সমাসের উদাহরণ। তাই যে করে সেই ধরে সেটাও হবে। নেক্সট চলো, তৎপুরুষ সমাস, তৎ যে পুরুষ কর্মধারায় সমাসের উদাহরণ এটা। তো কর্মধারায় সমাসে কোন কারকের বিভক্তি যুক্ত হয়, এটা যুক্ত হবে। কর্মধারায় সমাসে কোন কারকের বিভক্তি যুক্ত হয়, কর্মকারক, কর্তৃকারক, সম্বন্ধ পদে, অধিকরণ কারকে। তাহলে দেখো কর্মধারায় সমাসে নীল যে পদ্ম, নীল পদ্ম একটা উদাহরণ নাও, নীল পদ্ম, নীল যে পদ্ম। এবার বলো কোন সমাস এই কোন কারকের বিভক্তি যুক্ত হলো। কর্ম কারকের বিভক্তি তো কে আমরা জানি, সম্বন্ধ পদের র বা এর, অধিকরণ কারকের তে এ অন্তস্থ। তাহলে এখানে শূন্য বিভক্তি আছে, এটাতেও শূন্য বিভক্তি আছে, এটাতেও শূন্য বিভক্তি আছে, তাহলে শূন্য বিভক্তিটা কোন কারকের, এটা কর্তৃকারকের বিভক্তি হয়, আর এটা কর্তৃকারকের বিভক্তি যুক্ত হয়। নেক্সট, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। অনেকে হয়তো ভাববে যে কর্মকারকের হবে, কিন্তু কর্মকারক করলে ভুল হয়ে যাবে। এটা কর্মকারকের বিভক্তি হয় তৎপুরুষ সমাসে। এই যে কি বলা যায়, দেবদত্ত, দেবদত্ত, কলাকে বেচা, কলা বেচা, এ ধরনের। কর্মধারায় সমাস সাধারণত কয় প্রকার, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্মধারায় সমাস কয় প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার। দেখো এই চারটা হবে না, 5 প্রকার সঠিক অ্যান্সার। 5 প্রকার কি কি, সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমিত, উপমান, রূপক কর্মধারায়, এই 5টা। সমাসবদ্ধ পদের দিক থেকে কর্মধারায় সমাসের সঙ্গে কোন সমাসের মিল আছে, দেখো কর্মধারায় সমাসের সঙ্গে কোন সমাসের, আমি একটুখানি যারা খুব ভালো করে ফলো করছে আমার ক্লাসটা তারা কিন্তু এই আনসারটা দিয়ে দিতে পারবে, কারণ এর আগে আমি একটা কোশ্চেন আলোচনা করতে গিয়ে বলেই দিলাম ওই পণ্ডিত মূর্খের কথাটা। তাই পণ্ডিত পণ্ডিত মূর্খ কথাটা নিয়ে নাও, পণ্ডিত মূর্খ। দেখো পণ্ডিত ও মূর্খ করা যায়, পণ্ডিত অথচ মূর্খ করা যায়, ঠিক আছে। তাহলে এটা দ্বন্দ্ব সমাস, এটা কর্মধারায় সমাস। তাই কর্মধারায় সমাসের সঙ্গে দ্বন্দ্ব সমাসের একটা মিল পাবে। রাঙামূলো, রাঙামূলো, রাঙা মূলো, রাঙাও মূলো, আবার রাঙা অথচ মূলো হবে দ্বন্দ্ব সমাস। এবার দেখো উপমান কর্মধারায় সমাসে, ওখানে সমাসের শব্দটা নেই, সমাসে কোন পদের উল্লেখ থাকে না। দেখো এই উপমান, উপমেয়, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ, এইগুলোর মধ্যে তোমাদের প্রচুর কনফিউশন থাকতে পারে। আমি একটা তোমাদের ট্রিক বলে দেবো, তোমরা এর মাধ্যমে 30 সেকেন্ডে মাত্র তোমরা সঙ্গে থাকো, 30 সেকেন্ডে তোমরা এই উপমান, উপমেয়,
সাধারণ ধর্ম তুলনাবাচক শব্দের কনফিউশনটা দূর হয়ে যাবে তোমাদের। আর যদি কনফিউশনটা দূর হয় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করনি। আর যদি তোমাদের কনফিউশন দূর না হয় তাহলে তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করনি তারা আগে সাবস্ক্রাইব করে তারপরে আনসাবস্ক্রাইব করবে। এইরকম গ্যারেন্টি দিচ্ছি, 100% তোমাদের মনে থাকবেই। দেখো এবার উপমান, সাধারণ ধর্ম, উপমেয়, এই উপমেয় আর উপমান এই দুটোর মধ্যে গোলায়। দেখো যেটার সঙ্গে সম্বন্ধ পদের বিভক্তি যোগ থাকে মানে র বা এর বিভক্তি যোগ থাকবে সেটা হচ্ছে উপমান। আর যেটার সঙ্গে শূন্য বিভক্তি যোগ থাকে সেটা হচ্ছে উপমেয়। যেটার সঙ্গে শূন্য বিভক্তি যোগ থাকে সেটা হচ্ছে উপমেয়। এবার এটা তো গেল মুখস্থের ব্যাপার। এইবার আমি ট্রিকটা বলবো। দেখো একটা আমি কি নিচ্ছি, একটা শব্দ নিই, পদ্মলোচন। পদ্মলোচন, দেখো পদ্মলোচন এই শব্দটা নিলাম, একে ব্যাস বাক্য করো, পদ্ম লোচনের ন্যায়। এবার কি হতে পারে, পদ্ম মানে পদ্ম ফুল আর লোচন মানে চোখ। যার চোখ পদ্মের মতো টানা টানা তাকে বলা হয় পদ্মলোচন। এটা সুন্দর অবশ্যই হবে না কুৎসিত হবে? সুন্দর। এবার পদ্ম লোচনের ন্যায় সুন্দর, দেখো কাকে তুলনা করা হচ্ছে? পদ্মকে তুলনা করা হচ্ছে। যাকে তুলনা করা হয় আমরা জানি, যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। আর যেটা দুজনের মধ্যে কমন উপমেয় আর উপমানের মধ্যে সেটা হচ্ছে সাধারণ ধর্ম। এটা হচ্ছে সাধারণ, কেউ কেউ দেখতে হবে না, সাধারণ ধর্ম। ঠিক আছে, একটু বুঝে নিও সাধারণ ধর্ম। এটার দিকে হয়তো স্ক্রিনটা আসছে না তোমাদের ইয়েতে, এটা সাধারণ ধর্ম। ঠিক আছে, এবার দেখো কেন বললাম এই উপমানের সঙ্গে সবসময় র বা এর বিভক্তি যুক্ত থাকে। দেখো লোচনের ন্যায় সুন্দর, কে সুন্দর? পদ্ম। তাহলে এই পদ্মের সঙ্গে কি বিভক্তি যুক্ত আছে? শূন্য বিভক্তি, তাই এটা উপমেয়। আর লোচনের এই যে র বা এর বিভক্তি যুক্ত আছে তাই এটা উপমান। এরকম আরো আহ, উদাহরণ নাও তোমরা। কমল লোচন নিতে পারো, হ্যাঁ, কাজল কালো নাও। এই দেখো কাজল কালো নাও, এখানে এখানে তোমাদের কাজল কালো, কাজলের ন্যায় কালো। দেখো কাজলের ন্যায় কালো, কি কালো? সেটা মেঘ হতে পারে, চুল হতে পারে। যদি মেঘকেই নেই তাহলে কাকে তুলনা করা হচ্ছে? মেঘকে তুলনা করা হচ্ছে, এটা শূন্য বিভক্তি তাই এটা উপমেয়। আর কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কাজলের সঙ্গে, তাই এটা উপমান। এরকম হাজারো তোমরা উদাহরণ পাবে বইয়ে, তোমরা মিলিয়ে নিও। যদি আমি ভুল বলি তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি তো বলে দিলাম, তারা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে ভুল হলে। আর যদি ভুল না হয় তারা সাবস্ক্রাইব করে রেখো। এইরকম অনেক ধরনের ট্রিক আমি তোমাদের দিয়ে দেবো, আমি যেগুলো জানি। এবং তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোন কোন টপিকের উপর ব্যাকরণে কনফিউশন আছে, আমি সেগুলো তোমাদের দূর করার চেষ্টা করব। চলো নেক্সট। আর এই ট্রিকটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে। তোমরা যেখানে উপমেয় উপমানের কনফিউশন হবে সেখানে এইভাবে শূন্য বিভক্তি আর র বিভক্তি যোগ করে দেখে নেবে। হ্যাঁ, তোমরা যদি জানো ব্যাপারটা তাহলে এটা পারবে, ব্যাস বাক্যটা ঠিকঠাক করবে, তাহলেই হবে। যেমন পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় শক্তিশালী। পুরুষ সিংহের ন্যায়, সিংহের ন্যায় কি? সবল শক্তিশালী যাই বলো না কেন, শক্তিশালী। শক্তিশালী, তাহলে পুরুষ উপমেয় কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে। তাই যাকে তুলনা করা হয় উপমেয় সে। আর সিংহের ন্যায়, এই যে সিংহের র বা এর বিভক্তি যুক্ত আছে তাই এটা হচ্ছে উপমান। আর শক্তিশালীটা সাধারণ ধর্ম। আর ন্যায় তো এটা তুলনাবাচক শব্দ, ন্যায় মতো, এগুলো এগুলো আর কি বলবো, যাদের ব্যাকরণে একটুখানি সেন্স আছে তারা এগুলো জানে। এবার উপমিত কর্মধারায় সমাসে কোন পদ সর্বদা উপস্থিত থাকে? ও, এটার উত্তর তো আমি বলিনি। উপমান কর্মধারায় কোন পদের উল্লেখ থাকে না? উপমান কর্মধারায় উপমেয়র উল্লেখ থাকে না।
এই উপমেয়ের উল্লেখ থাকে না, এটা সঠিক অ্যান্সার হবে। উপমিত কর্মধারায় সমাসে কোন পদ সর্বদা উপস্থিত থাকে না? দেখো এখানে অনেকে এই এই কোশ্চেনটা ভালো করে দেখো, আমি কিন্তু এইরকম ধরনের কোশ্চেন, সাইকোলজিক্যাল কোশ্চেন, টুক করে না শব্দটা শেষে দিয়ে দেবে, যে অনেকে পড়বে উপমিত কর্মধারায় সমাসে কোন পদ সর্বদা উপস্থিত থাকে, এইটুকু পড়েই অনেকে অ্যান্সার করে দিয়ে চলে আসবে উপমেয়, উপমান, যে কোনো একটা মেরে দিয়ে চলে আসবে, যেটা সামনে পাবে সেটাই। কিন্তু কোশ্চেনে এইরকম না শব্দটা অনেক জায়গায় শেষে দিয়ে দেবে, যাতে তোমরা কতটা সঠিকভাবে পড়ছো তার উপরেও ডিপেন্ড কিন্তু করবে, নাম্বার 1 নাম্বার এখানে থাকবে। তাই এখানে দেখো সাধারণ, এটা তো হবে না, এই নাটা মানে কোনটা উপস্থিত থাকে না, এটা সাধারণ ধর্মটা উপস্থিত থাকে না। ওই যেমন পুরুষ সিংহের ন্যায় সবল শক্তিশালী, এটাই উদাহরণ উপমিত কর্মধারায়। উপমেয়ও থাকে, উপমানও থাকে, এই দুটো থাকে, এই দুটো থাকে, যেমন পুরুষ সিংহের ন্যায়, এই যে শক্তিশালী, এটা অনুপস্থিত, এটা অনুপস্থিত আছে। তাহলে পুরুষ উপমেয়, সিংহের উপমান, আর ন্যায় তো তুলনাবাচক শব্দ। তাই এটাতে কোনটা এই শক্তিশালী পদটা উল্লেখ নেই। আর এটা যদি বুঝে যাও, এটা দেখে নাও, ওই যে কাজল কালোটা দেখো, কাজলের ন্যায় কালো, এই যে কাজলের ন্যায় কালো, এই মেঘটা অনুপস্থিত আছে, তাই উপমেয়টা অনুপস্থিত আছে। ঠিক আছে, নেক্সট। রূপক কর্মধারায় সমাসে কোন পদ উপস্থিত থাকে না? আমরা জানি এই রূপক কর্মধারায় যারা একটু ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান আছে, যে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়, তাই উপস্থিত থাকে না, সাধারণ ধর্ম থাকে না। এটা তো উপমেয় কর্মধারায়, এই উপমিত কর্মধারায়ও সাধারণ ধর্ম থাকে না, রূপক কর্মধারায়ও সাধারণ ধর্ম থাকে না, এটার মিল হচ্ছে এটাই, দুটোর মিল। রূপক কর্মধারায় সমাস অভেদ কল্পনা করা হয় কার কার সঙ্গে? একই ওই বলেই দিলাম, পূর্বপদ পরপদ। এখানে কোশ্চেনটা একটু দেখো কেমন ট্রিক। পূর্বপদ পরপদ, অবশ্যই পূর্বপদ পরপদের মধ্যে তুলনা করা হয়, কিন্তু পূর্বপদ পরপদটা কি সেটা উপমেয় আর উপমা, এটা সঠিক অ্যান্সার। এটা দেখে কিন্তু টিক মেরে আসবে না, তাহলে ভুল হয়ে যাবে। উপমেয় উপমান, আগে থাকে উপমেয় তারপরে উপমান, পুরুষ সিংহের ন্যায়, বা যেমন আশা রূপ লতা, না সরি সরি, এটা ভুল বললাম, এটা তোমাদের সঠিক অ্যান্সার এটা হবে, এটা হবে না। যেমন আশা লতা, দেখো এইগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, আশালতা, তাহলে কি হবে? আশা রূপ লতা, কাকে তুলনা করা হচ্ছে? দেখো যেটা আমরা চোখে দেখতে পাই সেটাকে তুলনা করা হবে কার সঙ্গে? যেটা আমরা চোখে দেখতে পাই না বা ধরা ছোঁয়ার বাইরে বিমূর্ত বস্তু, সেটাকে তার সঙ্গে তুলনা করা হয় সবসময়। আহ, বাস্তব জিনিস বা মূর্ত জিনিসকে বিমূর্ত জিনিসের সঙ্গে তুলনা করা হবে, সেটা এই রূপক কর্মধারায়, এটা মনে রাখবে। তাহলে লতাকে তুলনা করা হচ্ছে, লতা কি যেমন জড়িয়ে টড়িয়ে বেঁচে থাকে, আশাও তেমনই জড়িয়ে জড়িয়ে বেঁচে থাকে কোনো কিছু, বা মানুষ আশাকে জড়িয়ে বেঁচে থাকে। সেই রকম আশার সঙ্গে এই লতাকে তুলনা করা হচ্ছে, এই লতা তুলনা করা হচ্ছে আশার সঙ্গে। তাই এইটা হচ্ছে, এই লতাটা উপমেয়, সবসময় পরে থাকে, আর আশাকে তুলনা করা হচ্ছে উপমান। এইখানে কিন্তু সম্বন্ধ পদের আর কিছু দেখতে পাবে না কিন্তু তোমরা, এইখানে তোমাদের বুঝতে হবে যে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে। যার সঙ্গে তুলনা করা হবে তাকে উপমান, আর যার সঙ্গে তুলনা করা হবে সেটা হচ্ছে উপমেয়। এই যাকে তুলনা করা হবে সেটা উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হবে সেটা হচ্ছে উপমান। এটা যাকে, মেয়কে, আর যার মান, এভাবে মনে রাখবে। আশালতা, মন রূপ মাঝি, মন মাঝি, দেখো মাঝি কি করে? নৌকা চালনা করে, মনও মানুষকে চালনা করে। তাই মন রূপ মাঝি, এখানে বসিয়ে দাও রূপ মাঝি, রূপ শব্দটা বসিয়ে দাও এখানে। তাহলে কাকে তুলনা করা হচ্ছে? মাঝিকে, এটা হচ্ছে উপমেয়। যাকে তুলনা করা হবে সেটা উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হবে সেটা উপমান। মনকে দেখা যায় না বা ধরা যায় না,
এটা উপমান। তোমরা এইভাবে করে নিতে পারো, মনের ন্যায় মাঝি, আশার মতো লতা, এইভাবেও করে নিতে পারো। তাহলেই বুঝতে পারে উপমান উপমেয়। আশার মতো লতা, তাহলে আশার শব্দটার সঙ্গে যুক্ত হয়ে গেল র বা এর বিভক্তি, এটা উপমান। সবসময় তাহলে রূপক কর্মধারায় উপমানটা আগে থাকে, এটা এটা প্রথমে থাকে আর এটা পরে থাকে। উপমান ও রূপক কর্মধারায় মিল কোথায়? উপমান আর রূপক কর্মধারায় দেখো, উপমান কর্মধারায় কি থাকে? উপমান কর্মধারায় উপমান থাকে, উপমান কর্মধারায় উপমান থাকে, রূপক কর্মধারায় ওই উপমেয় আর উপমান থাকে, কিন্তু এখানে উপমানটা উপমেয়টা থাকে না উপমান কর্মধারায়। দেখো এখানে কোথায় যে সাধারণ ধর্ম থাকে না, না অবশ্যই এখানে সাধারণ ধর্ম থাকে, এখানে থাকে না, কিন্তু এখানে মিল চেয়েছে, অমিলটাই নেই। উপমেয় থাকে না, এটাই থাকে না, কিন্তু এটাই থাকে। উপমান থাকে না, উপমান তো দুটোতেই থাকে। তাহলে এটা কোনটা? এই দেখো সঠিক অ্যান্সার এটা। যেন এইটা দেখে কেউ ঠিক হয়ে যাবে, এই যে না শব্দটা কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো, এইগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, তোমরা জানি না কতটা তোমাদের মনে এফেক্ট করছে, কিন্তু কোশ্চেন গুলো খুব খুব ক্রিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনই কিন্তু আসছে এখন পরীক্ষাতে। সেজন্য এই ধরনের আমি যদি দিতাম যে কোনটার মিল থাকে, তোমরা তো সহজেই মেনে দিতে উপমান থাকে, এগুলো জানো, কিন্তু মিল কোথায় এখানে? এই কোনোটিই নয়। এরকম অপশন কিন্তু দিচ্ছে যে যেটা কোনোটিই নয় থাকছে একটা প্রশ্নে, সেটাই হওয়ার সম্ভাবনা বেশি। এবার এমএসসি তেও এরকম দিয়েছিল কিন্তু। তাই তোমরা কোনোটি নয় থাকলে খুব সাবধানে উত্তরগুলো করে আসবে ভেবে চিন্তে। উপমিত ও রূপক কর্মধারায় এর মিল কোথায়? উপমিত ও রূপক কর্মধারায় এর মিল কোথায়? দেখো, উপমিত কর্মধারায় তো উপমেয় থাকে, রূপক কর্মধারায় উপমেয় থাকে, এটাই উপমান থাকে, কিন্তু এটাই উপমান থাকে না। এখানে মিল বলেছে, তাহলে উপমেয় কোথায় থাকে? এই যে উপমেয় থাকে, এটা সঠিক আনসার। দেখো এগুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তোমরা বামনদেব স্যারের বইটা, কালীপদ চৌধুরী স্যারের বইগুলো ফলো করতে পারো, ভালো ব্যাকরণের বই এগুলো। নাম্বার দিতে হলে এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। রূপক কর্মধারায় সমাসে কার প্রাধান্য থাকে? দেখো রূপক কর্মধারায় সমাসে একটা কথা বলি, রূপক কর্মধারায় আগে কে কে থাকে? দেখো, উপমেয়ের প্রাধান্য থাকে, উপমানের প্রাধান্য থাকে, সাধারণ ধর্মের প্রাধান্য থাকে, না তুলনাবাচক শব্দের প্রাধান্য থাকে। দেখো, রূপক কর্মধারায় সব সময় মনে রাখবে উপমানের প্রাধান্য থাকে সব সময়। কারণ মন রূপ মাঝি, এখানে মাঝির সঙ্গে কার তুলনা করা হচ্ছে? মনের। তাই মনের প্রাধান্য থাকে, মানে বিমূর্ত বস্তুটার প্রাধান্য বেশি থাকে। এই কথাটা মনে রাখবে। এবার দেখো, নেক্সট, আর উপমেয়ের প্রাধান্য থাকে উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায় এই উপমেয়ের প্রাধান্য থাকে, এটা প্রাধান্য। ঠিক আছে, দেখো তোমাদের আমি যতটা সম্ভব ম্যাক্সিমাম ইনফরমেশনটা গ্যাদার করানোর চেষ্টা করছি। আর বারবার বলছি, তোমরা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও জানুক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো, বেশি টাইম লাগে না, কয়েক সেকেন্ড, মিলি সেকেন্ডের ব্যাপার লাইক আর সাবস্ক্রাইব করতে। নেক্সট দেখো, উপমান কর্মধারায় সমস্ত পদের, উপমান কর্মধারায় সমাসে, এই বারবার এইগুলো প্রিন্টিং মিস্টেক, সমাসে সমস্ত পদের পরিচয় কি? এইগুলোর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এই ধরনের প্রিন্টিং মিস্টেকের জন্য। উপমান কর্মধারায় সমাসের সমস্ত পদের পরিচয় কি? দেখো, উপমান কর্মধারায় সমাসের সমস্ত পদের পরিচয়, উপমান কর্মধারায় সমাসে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। উপমিত কর্মধারায় কত প্রিন্টিং মিস্টেক, এটা সমাজবদ্ধ, এটা উপমিত
এটা উপমিত কর্মধারায় সমাসে সমাসবদ্ধ পদের পরিচয় কি? ও, কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে, এইটা তোমরা কেটে দাও। এই ধরনের প্রিন্টিং মিস্টেকের জন্য সত্যি খুব সরি, দুঃখিত। উপমান কর্মধারায় সমাসের সমস্ত পদের পরিচয় কি? এবার দেখো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া থাকে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া থাকে। এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে ভুল আছে, আমি নেক্সট পার্টে কোনো সময় আলোচনা করিয়ে দেবো, এইভাবে তো কোশ্চেন হবে না। কোশ্চেনটা ঠিক আছে কিন্তু এই অপশনগুলো ভুল আছে। দেখো, উপমান কর্মধারায় আমি বলি একটুখানি, উপমান কর্মধারায় কি। দেখো, উপমান কর্মধারায় একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। যেমন তোমাদের যে ওই আছে না, কাজল কালো, কাজল কালো, কাজল কালো, এই যে কাজল আর কালো, কাজল কালোটা কি? মেঘ। এই যে মেঘ, তাহলে এই কাজল কালো, এই সমাসবদ্ধ পদটা অবশ্যই বিশেষণ হবে। একটা কথা, প্রথম কথা, এর মধ্যে কি আছে? দেখো, বিশেষ্য পদ আছে আর বিশেষণ পদ আছে। এর মধ্যে কি আছে? বিশেষ্য পদ আছে, বিশেষণ পদ আছে। দেখো, কালোটা বিশেষণ, কাজলটা হচ্ছে বিশেষ্য। তাহলে বিশেষ্য বিশেষণ মানে এগুলো অবলিক অবলিক দেওয়া ছিল হয়তো, হ্যাঁ, তাই বিশেষ্য আর বিশেষণ হবে। নেক্সট, আর যদি বলে সমস্ত পদের পরিচয়টা কি, এটা অবশ্যই শুধু বিশেষণ হবে, শুধু বিশেষণ হবে। যদি সমস্ত পদের পরিচয়টা বলে তাহলে এটা বিশেষণ হবে, শুধু বিশেষণ। আর এই বিশেষণ পদটা একটা বিশেষ্য পদ আর একটা বিশেষণ পদ নিয়ে গঠিত হয়েছে। নেক্সট, উপমান ও উপমিত কর্মধারয়ের মিল কোথায়? দেখো, উভয় সমাসের উপমেয়ের প্রাধান্য থাকে, উপমান থাকে, সাধারণ ধর্ম থাকে, তুলনাবাচক শব্দ থাকে না। এইগুলো দেখো, তোমরা যদি এর সংজ্ঞাটা না জানো তোমাদের পড়া খুবই কঠিন। তাই বলবো, তোমরা যে কোনো একটা ব্যাকরণ বই নাও, ভালো ব্যাকরণ বই নাও, সেখান থেকে বড় বামনদেব স্যার হোক, কালীপদ স্যার হোক, যে কোনো বই। আর তোমরা যদি ক্লাস চাও বলো আমাকে, আমি চেষ্টা করবো তোমাদের ক্লাসগুলো দেওয়ার। উপমান কর্মধারায় কাকে বলে? দেখো, উপমান কর্মধারায় উপমানের সহিত সাধারণ ধর্মের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারায়। আর উপমিত কর্মধারায় উপমেয় আর উপমানের সহিত যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারায়। তাহলে উপমিত কর্মধারায় উপমান থাকে, এই যে উপমান বলে যে শব্দটা আছে এটা মনে রাখো, এটাতেও উপমান থাকে আর উপমানেতেও উপমান থাকে। তাই অবশ্যই উভয় সমাসেই, উভয় সমাসেই উপমান থাকে, উভয় সমাসেই উপমান থাকে। উভয় সমাসে উপমেয় থাকে না, এটাতে উপমেয় থাকলেও এটাতে উপমেয় উঠতে থাকে। ওই যে কাজল কালো, মেঘটা উচ্ছ্বাসে, তাই এটা উপমান। মেঘটা যদি না থাকে তবে তো উপমান হবে, তাহলে মেঘ যদি থাকে তাহলে সেটা কোনো সমস্যা হয়ে যাবে। তাই এখানে উপমেয় থাকে। চলো, 35টা কোশ্চেন শেষ হয়ে গেল। ধন্যবাদ সকলকে ক্লাসটা এনজয় করার জন্য। তোমাদের আরো একবার বলি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। এরকম ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।